সুপ্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি লার্নিং পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। আমি পঞ্চম দিনের মতো তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমাকে ফলো করছো, লেকচারগুলি দেখতেছো, এবং আজকের আলোচনা যাওয়ার আগেই আমি কালকের ক্লাসে যা যা আলোচনা করেছিলাম সে সম্পর্কে তোমাদেরকে একটু করে বলছি। দেখো, মিলিয়ে নাও যে গত ক্লাসে আমরা পড়ছিলাম রাসায়নিক সমঅবস্থার গতিশীলতার ব্যাখ্যা বা প্রমাণ, রাসায়নিক সমঅবস্থার বৈশিষ্ট্য, ভরক্রিয়া সূত্র, ক্যাপিও ক্যাসির ধারণা ওই ভরক্রিয়া সূত্র থেকেই। ক্যাপিও ক্যাসির মান কেন শূন্য বা অসীম হবে না, আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। ক্যাপিও ক্যাসির মান কেন শূন্য হবে না। তো এর মধ্যে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু না বোঝার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। এগুলি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রায় সময় পরীক্ষায় এগুলি আসে। আজকে আমরা শুরু করব 7 নম্বর পয়েন্ট, ক্যাপিও ও ক্যাসির মাঝে সম্পর্ক। ক্যাপিও এবং ক্যাসির মাঝে কি সম্পর্ক রয়েছে এটা আমরা জানবো, বা এই সম্পর্কটা জানলে আমরা ক্যাপি ক্যাসি বিষয়ক অঙ্কগুলি আশা করি করতে পারব। আমরা আলোচনায় যাচ্ছি ক্যাপি ক্যাসির মধ্যে সম্পর্ক। ক্যাপি ক্যাসির সম্পর্ক করার জন্য আমরা একটা সাম্য সমীকরণ নিয়ে নিচ্ছি। ক্যাপিও ক্যাসি এর সম্পর্ক একটা সাম্য বিক্রিয়া আমরা নিচ্ছি, ধরে নিচ্ছি এ এ বি বি এল এল এম এন কনভার্টেড সাম্য বিক্রিয়া, যেটা এ বি এল এম অর্থাৎ ছোট হাতের গুলি, যেগুলি ছোট হাতে লেখা হয়েছে এগুলি হচ্ছে মোল সংখ্যা। তার মোল সংখ্যা এবি হচ্ছে সমূহ বিক্রিয়ার জন্য বিক্রিয়কের মোল সংখ্যা, আর এলএম হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার জন্য বিক্রিয়কের মোল সংখ্যা। দুইটাই বিক্রিয়ক, কিন্তু আমরা এলএম উৎপাদ হিসেবে দেখছি, কিন্তু পশ্চাৎ বিক্রিয়ার জন্য এলএম আবার বিক্রিয়ক। এবি সমূহ বিক্রিয়ার জন্য বিক্রিয়ক, আবার পশ্চাৎ বিক্রিয়ার জন্য এবি হচ্ছে উৎপাদ। কাজে আমরা মেনশন করতেছি এ বি এল এন, এই চারটি হলো ছোট হাতের অক্ষর দিয়ে যেগুলি লেখা আছে এগুলি হচ্ছে মূল সংখ্যা, আর এ বি এল এন বড় হাতের যেগুলি লেখা আছে এগুলি হচ্ছে বিক্রিয়া। আমরা যদি এই সাম্য বিক্রিয়াটার ক্যাপি কাকে বলে বলি বা ক্যাসি কাকে বলে বলি, তাহলে আমরা নিশ্চয়ই লিখবো ক্যাসি সমান এল এম এ বি। আমরা নিশ্চয়ই ভরক্রিয়া সূত্র থেকে এই রিলেশনটা পেয়েছি যে উৎপাদের মোলার ঘনমাত্রা বা বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। আর যদি কেপি লিখতে চাই তাহলে আমরা নিশ্চয়ই লিখব পিএল টু দি পাওয়ার এল, পিএম টু দি পাওয়ার এন, পিএ টু দি পাওয়ার এ, পিভি টু দি পাওয়ার। আমরা মনে রাখবো মূল সংখ্যাগুলি তাদের পাওয়ার হিসেবে আসে। তাহলে এই জিনিসটা নতুন, মূল সংখ্যাটা যেটা থাকবে কোনো বিক্রিয়ার মূল সংখ্যা 2, 3, 4 যেগুলি থাকে এগুলি তাদের পাওয়ার হিসেবে চাই। আমরা যদি এই সমীকরণ দুইটার রিলেশন দেখাতে চাই তাহলে আমরা পিছনের একটা ধারণা আনবো যে আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ এটা আমাদের পড়া জানা আছে। আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে আমরা লিখতে পারি পিভি সমান এন আর টি। আমরা লিখতে পারি পি সমান এন বাই ভি। এন বাই ভি হচ্ছে মোল সংখ্যা বা একই, যেটাকে আমরা মোলার আয়তন লিখতে পারি, যাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের দাঁড়ালো কি পি সমান সি আর
তাহলে কি দাঁড়ালো? পি সমান সি আর টি। এটা মনে রাখো। আমরা ব্ল্যাকবোর্ড ছোট দেখে আবার এটা মুছে আবার নতুন করে লিখতে হবে। তাহলে এই পি এর মানটা আমরা বসাবো কেপি এর সমীকরণে। কেপি এর সমীকরণে আমরা পি এর মানটা বসাবো। লিখি পি এর মান কেপি এর সমীকরণে বসি। আমরা কি পাবো? আমাদের কেপি সমান কি ছিল? ছিল পিএল। তাহলে পি এর পরিবর্তে আমরা বলছি সি আর টি। এল টু দি পাওয়ার ইনটু পিএম সি আর টি এম টু দি পাওয়ার সি আর টি এ টু দি পাওয়ার সি আর টি বি টু দি পাওয়ার। আমরা এই সমীকরণে দুইটা ভাগ করে লিখব। এই সমীকরণে দুটো হচ্ছে ধ্রুব রাশি, কারণ সাম্যাবস্থার জন্য তাপমাত্রা সবসময় স্থির এবং মোলার গ্যাস ধ্রুবক এটিও স্থির। আজ এটাকে দুইটা পার্ট করে লিখব। আমরা এইভাবে লিখব সি এল বাই এল, এল টু দি পাওয়ার এল, সি এম টু দি পাওয়ার এম, সি এ টু দি পাওয়ার এ, সি বি টু দি পাওয়ার বি into RT to the power L, RT to the power N, RT to the power A, RT। অর্থাৎ এই সমীকরণটাকে দুটো ভাগ করে আমরা লিখেছি। এই সি হচ্ছে মোলার ঘনমাত্রা। দেখো মোলার ঘনমাত্রাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারাও লিখি। তাহলে আমরা বলছি তৃতীয় বন্ধনী সি আর মোলার ঘনমাত্রা হচ্ছে সেম ওয়ার্ড। অর্থাৎ তৃতীয় বন্ধনী এটাও মোলার ঘনমাত্রা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সি এটাও মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা যদি বাংলা লিখি, যেটার হচ্ছে মোল। তাহলে আমরা এই সি এর পরিবর্তে যদি থার্ড ব্র্যাকেটটা বসাই, তাহলে ওই ক্যাপি এর সমীকরণের সাথে মিলে যাবে। তাহলে কেসি এর সমীকরণের সাথে মিলে যাবে। তাহলে আমরা এগিয়ে বসাচ্ছি, খেয়াল করে একটু। তাহলে আমাদের এই সমীকরণটা থাকলো কেপি সমান থার্ড ব্র্যাকেট এল টু দি পাওয়ার এন, অর্থাৎ সি এর পরিবর্তে আমরা থার্ড মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট এম টু দি পাওয়ার এন, থার্ড ব্র্যাকেট এ টু দি পাওয়ার এ, থার্ড ব্র্যাকেট বি টু দি পাওয়ার বি ইনটু RT L plus M RT A plus B। লক্ষ্য করে দেখো যে আমরা এল এম বড় হাতের গুলি এখানে লিখিনি, কারণ এগুলি হচ্ছে বিক্রিয়ক এবং সমগম পশ্চাৎ বিক্রিয়ার জন্য বিক্রিয়ক। বিক্রিয়ক বা উৎপাদের সাথে তোমার ধ্রুব রাশির কোনো সম্পর্ক নেই বলে এই রাশিগুলি লেখা হয়নি, বা সমীকরণের জটিলতা পরিহারের জন্য এগুলিকে বাদ দেওয়া হয়েছে। আমরা এইটা সমান কেসি আগেই লিখেছিলাম, প্রথমে তোমার সমীকরণটা লেখা ছিল ইনটু RT L plus M minus A plus B। আমাদের কি দাঁড়ালো? সমান কেসি ইনটু RT ডেল এন। তাহলে ডেল এন কাকে লিখলাম? ডেল এন সমান কি লিখলাম? L plus M minus A plus B। অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা বা পশ্চাৎ বিক্রিয়ার মোল সংখ্যা। আমরা সবসময় সমগ্র বিক্রিয়াটাকে প্রকাশ করে দেখে এগুলিকে মাঝে মাঝে উৎপাদ বলতেছি। তো উৎপাদগুলি আর যেটাই বলি তেমন যে পশ্চাৎ বিক্রিয়ার জন্য সমগ্র বিক্রিয়ার জন্য যেটা উৎপাদ, পশ্চাৎ বিক্রিয়ার জন্য এটা বিক্রিয়ক। এটাতে কনফিউশন করার কিছু নেই। উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। আমরা কি পেলাম? আমরা আলটিমেটলি যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে কেপি
সমান কেসি ইন্টু আরটি ডেল এন। আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে কেপি সমান কেসি আরটি ডেল। এই ডেল এন হিসাবটা খুব মাইন্ডলি করতে হবে। আমরা দুটো বিক্রিয়ার জন্য ডেল এন দেখাচ্ছি। ধরো H2 প্লাস I2 সমান 2HI। এটা ডেল এন যদি বের করতে দেয় আমরা লিখব 2 মাইনাস 1 প্লাস 1, 2 মাইনাস 2 তাহলে ডেল এন সমান 0। আবার আমার যদি এই বিক্রিয়াটা হয় PCl5 PCl3 যোগ Cl2, এই বিক্রিয়া যদি ডেল এন আমাদের বের করতে দেয় ডেল এন সমান 1 প্লাস 1 মাইনাস 1 সমান 2 মাইনাস 1 সমান। আবার যদি এই বিক্রিয়া ডেল এনটা বের করতে দেয় নাইট্রোজেন যোগ 3 হাইড্রোজেন সমান 2 mol। ডেল এন সমান কত হবে 2 মাইনাস 1 প্লাস 3 সমান 2 মাইনাস 4। আমরা দেখতেছি ডেল এর মান শূন্য হতে পারে, ডেল এর মান পজিটিভ হতে পারে, ডেল এর মান নেগেটিভ হতে পারে, যে কোনো ধরনের রাশি আসতে পারে। কাজেই আমরা যে কেপি বড় হবে নাকি কেসি বড় হবে আমরা এটা বুঝতে পারবো। এই ধরনের এমসিকিউ প্রায় সময় পরীক্ষাতে সমীকরণ দিয়ে যে কেপি বড় নাকি কেসি বড় কোনটা বড় হবে তা লিখে রাখো, কন্ডিশন লিখে রাখো। যদি ডেল এন সমান 0 হয় তবে কেপি সমান কেসি। অর্থাৎ কোনো বিক্রিয়া যদি এমন থাকে ডেল এন সমান 0 থাকে তাহলে যদি বলা হয় যে কেপি নির্ণয় করো বা কেসি নির্ণয় করো বা কেপি কেসি নির্ণয় করো, যে কোনো একটা বলা থাকে তা তোমার সুবিধা মতো, যেটা সুবিধা। মোলার ঘনমাত্রা থাকলে তুমি কেসি বের করতে পারবে, আংশিক চাপ থাকলে কেপি বের করতে পারবে, আর এর যে কোনো একটা বের করতে পারলেই কেপি সমান কেসি, তাহলে কেপির মান ওইটি হবে। তাহলে আমরা এইভাবে অঙ্কগুলি করতে পারবো। আবার যদি ডেল এন 1 2 3 যে কোনো ধনাত্মক রাশি হয় তাহলে ক্যাপি অবশ্যই বড় হবে। ক্যাপি সমান ক্যাপি স্কয়ার গুণ ক্যাসি, কারণ এখানে একটা রাশি আসবে, ক্যাসের সাথে এই রাশিতে গুণ হবে। এটা 1 হলে 8 দ্বিগুণ হবে, 2 হলে এটা স্কয়ার হয়ে গুণ হবে। তাহলে ক্যাপি রাশিটা বড় হবে, ক্যাসি রাশিটা ছোট হবে। কখন? যদি ডেল এন এর মান ধনাত্মক হয় 1 2 3 যে কোনো ধনাত্মক। যদি ডেল এন সমান -1 -2 -3 যে কোনো ঋণাত্মক রাশি হয় তবে কেসি স্কেটার দেন ক্যাপি বা ক্যাপি যে কোনোটা বলতে পারো। যে তাহলে কখন ক্যাপি বড় হবে যদি বলি, যদি কন্ডিশন থাকে যদি ডেল এন এর মান ধনাত্মক হবে। কখন ক্যাপি ছোট হবে? যখন ডেল এন এর মান ঋণাত্মক। আর ক্যাপি কেসি কখন সমান হবে? যখন ডেল এন এর মান সমান হবে, ডেল এন এর মান 0 হবে। আমরা এখান থেকে এই বিক্রিয়াগুলির এককও মানে কি একক বসাবো এটা আমরা বসে বুঝাতে পারবো। তখন যদি ডেল এন সমান 0 হয় তবে ক্যাপি বা কেসি কোনো একক কেন থাকবে না? কারণ কেসি তো মোলস পার লিটার আর কেপি হচ্ছে অ্যাটমসফিয়ার বা চাপের একক, যেটি এককে থাকবে সেটি থাকবে সাধারণত অ্যাটমসফিয়ারে থাকে। আর ঘনমাত্রার একক মোলস পার লিটারে থাকে। তাহলে এই একক দুটি উপরে নিচে সমান হবে দেখি এই দুটো কাটাকাটি যাবে, বিধায় কেপি বা কেসির কোনো একক আমরা লিখব না।
কিন্তু যদি ডেলেন 1, 2, 3 যে কোনো রাশি হয়, তাহলে ক্যাপি হবে এটিএম একের জন্য, এটিএম স্কোয়ার 2 এর জন্য, আর ক্যাসি হবে মোল পার লিটার, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, মোল টু দি পাওয়ার 3। তাহলে আমরা বুঝে গেলাম। আবার যদি গ্যালেন সমান -1, -2, -3 হয়, তাহলে লিখে নাও, তাহলে অ্যাটমসফিয়ার ইনভার্স, অ্যাটমসফিয়ার -2, অ্যাটমসফিয়ার -3 এটিএম। ক্যাসির একক হবে লিটার পার মোল, অর্থাৎ লিটারের দিকে থাকবে, মোলটার দিকে যাবে। লিটার স্কোয়ার মোল স্কোয়ার, লিটার কিউব মোল। তাহলে আমরা নিশ্চয়ই এর এককটা সম্পর্ক আমরা ধারণা করতে পারবো। ছোটখাটো অঙ্ক প্রায় সময় পরীক্ষা আসে যে একটা ক্যাসি নির্ণয় করো, বা ক্যাপি দেওয়া আছে ক্যাসি কি হবে এটা বের করে, প্রায় সময় পরীক্ষা আসে। আমরা তাহলে এটা জানলাম ক্যাসি এবং সমুদ্রভোগ সম্পর্কে আমাদের মোটামুটিভাবে একটা জেনারেল ধারণা হলো। সূত্র হচ্ছে আমাদের কি ক্যাপি সমান ক্যাসি প্রাপ্তি। আমরা এখন কয়েকটা সাম্য বিক্রিয়ার জন্য কিছু কিছু সাম্য বিক্রিয়া আমাদের ভেরি ভেরি কমন, এগুলির উপরে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং এগুলির উপরে আমাদের ক্যাপিকেসির অঙ্ক বিধায় এগুলির ক্যাপিকেসির সমীকরণ কী হবে অনেক ছাত্র যেগুলি মুখস্থই থাকে, কারণ পরীক্ষার সময় বের করে তারপর বসে মান বসিয়ে করা যায় না। এগুলি মুখস্থ থাকলে ছেলেদের সুবিধা হয়। আমরা পরীক্ষার জন্য এগুলি করে রাখবো এবং প্রায় সময় এগুলি সৃজনশীল প্রশ্ন হিসেবেও আমাদের পরীক্ষা আসে। PCl5, PCl3 মোস্ট কমন বিক্রিয়া, গ্যাসীয় অবস্থার বিক্রিয়াটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি, কারণ সাম্যাবস্থা গ্যাসীয় অবস্থার উপরে নির্ভরশীল। আমরা PCl5 এর বিয়োজন বিক্রিয়াটা যদি আমরা লিখি তাহলে আমরা এগুলো লিখব এবং আমরা ধরে নিচ্ছি বিক্রিয়াটা ভিলিটের পাত্রে ঘটানো হচ্ছে পি অ্যাটমসফিয়ার চাপে এবং 1 মোল PCl5 এর বিয়োজন ঘটানো হচ্ছে। তাহলে কি ধরে নিচ্ছি বিক্রিয়াটা ভিলিটের আয়তনে পাত্রে হচ্ছে, বিক্রিয়াটা পি অ্যাটমসফিয়ার চাপে হচ্ছে এবং 1 মোল PCl5 এর বিয়োজন ঘটানো হচ্ছে। আর সাম্যাবস্থায় আলফা পরিমাণ PCl5 বিয়োজিত, এই চারটি হচ্ছে কন্ডিশন। অবশ্যই টেম্পারেচার ফিক্সড, এটা বলাই বাহুল্য। তাহলে আমরা এই ডিসোসিয়েশন বিক্রিয়ার জন্য কয়েকটা কন্ডিশন আরোপ করে নিয়েছি। সেটা হচ্ছে বিক্রিয়াটা ভিলিটের আয়তনে পাত্রে ঘটাবো, বিক্রিয়াটা যখন চাপ ক্যালকুলেশন করবো তখন চাপ ধরবো পি অ্যাটমসফিয়ার এবং 1 মোল PCl5 এর বিয়োজন আমরা ঘটাবো। আর ধরে নেব সাম্যাবস্থা এখান থেকে আলফা পরিমাণ ডিসোসিয়েট হবে। পরীক্ষার অঙ্কে এই মানগুলি থাকবে, পি এর একটা মান থাকবে, ভি এর একটা মান নিশ্চয়ই থাকবে, অত লিটার আয়তনে পাত্রে, অত অ্যাটমসফিয়ার চাপে বা অত মোল নিয়ে বিক্রিয়া ঘটানো হচ্ছে, বা বিক্রিয়া 20% ডিসোসিয়েট হলো, 80% ডিসোসিয়েট হলো, একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। আমরা এগুলি জেনারেল কন্ডিশনগুলি ধরে নিচ্ছি। নিশ্চয়ই বুঝে গেছো? আমরা এবার যেটা বলতে চাচ্ছি এইটাকে লিখতেছি, ভাষায় লিখতেছি। বিক্রিয়ার শুরুতে এটা 1 মোল ছিল বলছিলাম, বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ ছিল না। সাম্যাবস্থায় বলছিলাম যে আলফা পরিমাণ ডিসোসিয়েট হবে, তাহলে 1 থেকে আলফা যেগুলি ডিসোসিয়েট হলো এগুলোই তৈরি হলো। মনে রাখবে ওখানে বিক্রিয়ক যতগুলি থাকবে অত করে আলফা তৈরি হবে। এটা PCl5 এর আলফা, এটা PCl3 এর আলফা।
আবার মনে করতে পারো না যে এখানে আলফা ওখানে দুইটা আলফা করতে গেল, এমন নয়। কাজে তোমাকে বুঝতে হবে যে এখানে যেটাই থাকুক কিন্তু যৌগীয় মূল থাকুক সেই কয় মূল আলফা যাবে, আর এখানে যে কয় মূল করে থাকবে সেই কয় মূল আলফা করে এটি তৈরি হবে। আমরা নিশ্চয়ই বুঝে গেছি। তাহলে আমরা লিখবো এখন সাম্যাবস্থায় বিক্রিয়ার মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা সমান 1 প্লাস। এটা হচ্ছে সাম্যাবস্থায় আমাদের এইটুকু আছে, এটা আমরা রাখলাম। এবার আমরা তার মোলার ঘনমাত্রাটা কত আসতেছে এটা আমরা লিখতেছি। আমরা বুঝলাম, আমরা লিখতেছি এখন সাম্যাবস্থায় PCl5 এর মোলার ঘনমাত্রা মোলার ঘনমাত্রাকে তৃতীয় বন্ধনীতে লিখবো PCl5 থার্ড ব্র্যাকেট 1 মাইনাস আলফা বাই। আমরা বলছিলাম মোলারিটি মানে মোল পার লিটার, তাহলে আমরা মোল হচ্ছে 1 মাইনাস আলফা মোল সাম্যাবস্থায়, আর মিলিটারের পাত্রে আমরা ঘটাবো মনে করছিলাম। আমাদের পাত্রটা যদি 1 লিটার থাকে তাহলে এটি হবে, 2 লিটার হলে এটিকে 2 দিয়ে ভাগ হবে, 3 লিটার হলে 3 দিয়ে ভাগ হবে, আর ডিসোসিয়েশন যত ধরা হয় যত পার্সেন্ট ধরা হবে অত হবে। আমরা 1 ধরছি, যদি শতকরা দেওয়া থাকে তাহলে 100 দিয়ে ভাগ করে এটা আসবে, তাহলে আমরা 1 ধরে ডিসোসিয়েশনটা দেখাচ্ছি। যে শতকরা থাকে তাহলে ওটাকে 100 দিয়ে ভাগ করে আমরা মানটা লিখব। সাম্যাবস্থায় PCl3 এর মোলার ঘনমাত্রা কত হবে? PCl3 আলফা বাই ভি, ও মোল পার লিটার লিখে নেব, মোল পার লিটার। সাম্যাবস্থায় Cl2 এর মোলার ঘনমাত্রা আলফা বাই ভি মোল। দেখো তিনটা সাম্যাবস্থায় PCl5 PCl3 Cl2 এর মোলার ঘনমাত্রা আমরা আপডেট করলাম। তোমরা নিশ্চয় লিখে ফেলছো। আমরা যদি কেপি সমীকরণটা মনে মনে ভাবি, ক্যাসির সমীকরণটা ক্যাসির সমীকরণটা মনে মনে যদি ভাবি, তাহলে আমাদের নিশ্চয়ই এটা দাঁড়াবে মোলার ঘনমাত্রা PCl3 Cl2 বাই PCl5। এই মানগুলি একটু আগে আমরা পেয়েছি, মানগুলি আমি বসাচ্ছি। আলফা বাই ভি ইন্টু আলফা বাই ভি 1 মাইনাস আলফা বাই ভি, alpha square b square by 1 minus alpha by b, common alpha square b square into 1 minus alpha by b। তাহলে একটা b এর সাথে স্কয়ার কাটা গেল, তাহলে দাঁড়ালো alpha square b into 1 minus alpha। এটা কার সমীকরণ হলো? ক্যাসির সমীকরণ। এটি যদি আমাদের একেবারে মুখস্থ থাকে, আমাদের যদি বিয়োজন বলে দেওয়া থাকে, আলফা যদি জানা থাকে, ভি কত লিটার আয়তনে পাত্রে এটা ঘটানো হচ্ছে এটা জানা থাকে, তাহলে আমরা সহজে ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারবো। আমরা এখন ক্যাপি এর সমীকরণটার দিকে যাচ্ছি। এই সমীকরণের জন্য আমরা মোট মোল সংখ্যা বের করেছিলাম। আমরা PCl5 এর আংশিক চাপ বের করার চেষ্টা করব। সাম্যাবস্থায় PCl5 এর আংশিক চাপ PCl সমান দাঁড়াবে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা। যে এই সমীকরণটা কোথা থেকে পাওয়া গেল? আমরা আগেই জানি যে আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মোট ভগ্নাংশ। এটা হচ্ছে মোট চাপ, আমরা ধরে নিয়েছিলাম রিঅ্যাকশনের সময় পি অ্যাটমসফিয়ার চাপ বিক্রিয়া ঘটানো হচ্ছে, আর মোল ভগ্নাংশ হচ্ছে কি উৎপাদের মোল সংখ্যা, যার অর্থাৎ যার মোল ভগ্নাংশ বিক্রিয়া তার মোল সংখ্যা বা বিক্রিয়ার মোট মোল সংখ্যা। আমরা বিক্রিয়ার শুরুতে মোট সংখ্যাটা ক্যালকুলেশন করে রেখেছি। তাহলে 1 মাইনাস আলফা এটা হচ্ছে বিক্রিয়ার মোট মোল সংখ্যা, আর 1 প্লাস আলফা এটা হচ্ছে বিক্রিয়ার মোট মোল সংখ্যা, আর 1 মাইনাস আলফা হচ্ছে PCl5 এর মোল সংখ্যা। তাহলে PCl5 মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে
কি দাঁড়ালো? PCl5 এর মোট ভগ্নাংশ দাঁড়ালো। মোট ভগ্নাংশ একটু মোট চাপ হচ্ছে আংশিক চাপ। তাহলে PCl5 এর আংশিক চাপ হচ্ছে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে অনুরূপভাবে PCl3 এর আংশিক চাপ হবে PPCl3 আলফা 1 প্লাস আলফা ইন্টু পি, এবং Cl2 এর আংশিক চাপ হবে PCl2 সেম আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। আমরা লিখে নাও, তাহলে ওই দুটো সেম হবে, দুটো আলফা দেখে। এখন আমরা কেপি এর সমীকরণটা বসাবো। জানি কেপি সমান PPCl3 into PCl2 P, অর্থাৎ উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। আমরা এখানে মানটা বসাবো, সমান আলফা 1 প্লাস আলফা ইন্টু পি, আলফা 1 প্লাস আলফা ইন্টু পি বাই 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা। একটা বিক্রিয়কে কাটা দিলাম, তাহলে উপরে থাকলো আলফা স্কোয়ার পি 1 প্লাস আলফা হোল স্কোয়ার 1 প্লাস 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা। এইটার সাথে স্কোয়ার কাটা গেল, তাহলে কি দাঁড়ালো? আলফা স্কোয়ার পি 1 প্লাস আলফা ইন্টু 1 বাই সমান আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার, এক প্লাস বিটা মাইনাস। তাহলে আমাদের এইটা সমীকরণটা দাঁড়ালো কেপি এর জন্য। তাহলে কি দাঁড়ালো আমাদের মোট সমীকরণ? কেপি সমান আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার, কেসি সমান দাঁড়ালো আলফা বি ইন্টু 1 প্লাস। এটা হচ্ছে কেসি এর সমীকরণ, হচ্ছে কেপি এর সমীকরণ। এগুলো যদি মুখস্থ থাকে আমরা এই মানগুলি বসে পারবো। যে বিক্রিয়াটা কত চাপে ঘটতেছে এটা জানলে আর ডিসোসিয়েশন জানলে আমরা ফট করে অঙ্কটা করে ফেলতে পারবো। আবার এই বিক্রিয়া যদি আয়তন জানা থাকে আর ডিসোসিয়েশন জানা থাকে আমরা কেসি বা যে কোনো একটা জানা থাকলে যদি কেপি বের করতে পারি, আমাদের এই সমীকরণ মুখস্থ আছে কেপি সমান কেসি ইন্টু আরটি ডেলেন। এই বিক্রিয়াটার জন্য ডেলেন সমান হচ্ছে 1 এবং আর এর মান 0.0821, এটা মনে রাখতে হবে, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার। এই মানটা আমরা বসাবো, কারণ যেহেতু এটা চাপের সাথে সম্পর্কিত, আয়তনের সাথে সম্পর্কিত, আর টি বিক্রিয়াতে দেওয়াই থাকবে, বিক্রিয়া যা থাকে। তাহলে যে কোনো একটা সমীকরণ জানা থাকলে একটা বের করলে আরেকটা বের করতে পারবো, বা এই সমীকরণ একইভাবে দুটো বের করতে পারবো, বা এই সর্বশেষ এটি ব্যবহার করে আমরা অঙ্কগুলি, ছোটখাটো অঙ্কগুলি করতে পারবো। আমরা সামনের ক্লাসে এই সম্পর্কিত কয়েকটা অঙ্ক দেব, বা তোমরা এই কাজটা করে রাখতে পারো। আমি আরেকটা সমীকরণ দিচ্ছি, যে এই সমীকরণের জন্য ক্যাপিকেসি সমীকরণটা বের করতে পারবো। প্রায় পরীক্ষা আসে এশিও, প্রায় সময় পরীক্ষা আসে 2HI বা হাইড্রোজেন যোগ আয়োডিন। এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 0 মোল, হচ্ছে 1 মোল 1 মাইনাস আলফা 1। এভাবে এটা করে ফেলতে পারবে। এই পর্যন্ত আজকে থাকবে। সামনের ক্লাসে আমরা কিছু প্রবলেম দেব, এবং এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে আবারও শুভেচ্ছা। নিয়মিত ক্লাস দেখবে এবং সুস্থ থাকবে।